জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি শারমিন পুতুল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ১৯ ঘন্টা পরও মামলা হয়নি। এই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে শনাক্ত করেছে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে একজনকে। সকালে মিটফোর্ড হাসপাতালে নিহত জোবায়েদের ময়নাতদন্ত শেষ হয়। দুপুর ১টার দিকে তার মরদেহ মিটফোর্ড হাসপাতাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেওয়া হয়। এ সময় ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়। দুপুর ১টা ৪৫ তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার বাবা ও স্বজনরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় জন্মস্থান কুমিল্লার হোমনা উপজেলায়। রোববার সন্ধ্যায় টিউশনি করাতে গিয়ে খুন হন জোবায়েদ। পরে তার মরদেহ পাওয়া যায় পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের ৩য় তলায়। এই ভবনেই এক ছাত্রীকে পড়াতেন তিনি। জোবায়েদ বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও ছাত্রদল জবি শাখার আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনায় ইতোমধ্যে জড়িত সন্দেহে জোবায়েদের ছাত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে জোবায়েদ হত্যার আগামী ২ দিন বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের দিবস আনুষ্ঠানিকতার সীমিত করে শুধু শোকের র্যালি আয়োজন করা হবে। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমার ২২ থেকে যারা হত্যা করেছে প্রকৃত হত্যাকারী, কোনো কারণে জানে কোন একটা বিনা অপরাধ লোক এখানে অপরাধী হোক আমরা চাই না। আমরা চাই আসলে যে প্রকৃত হত্যাকারী আইনশৃঙ্খলা বাহিনী তাদের অভিজ্ঞতার মাধ্যমে খুঁজে বের করে আইনের আওতা নিয়ে আসবেন এবং আমি সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করব। প্রকৃত খুনিকে বার করে তারপরে আইনের আওতা না হইব, আমরা তাড়াহুড়া করে নাঙানো সহযোগিতা করব। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এবং দুঃখজনক বিষয় হচ্ছে যখন একজন শিক্ষার্থীর লাশ যখন টিউশনি বাসা সিঁড়িতে পড়ে থাকতে দেখা হয়, এটা অত্যন্ত বেদনাদায়ক বিষয়। আমরা মনে করছি পুরান ঢাকায় এইভাবে একটা মানুষকে হত্যা করা যায় দিনে দুপুরে, এটা কিন্তু আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের নিজেদের নিরাপত্তার প্রশ্নের সাথে জড়িয়ে আছে। বিচার করতে গিয়ে কে নারী কে অন্য কোনো দল, এগুলো আমরা বাছ বিচার করব না। আমরা চাই হত্যাকারীকে যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে এসে পরিপূর্ণ শাস্তির ব্যবস্থা করুক। কোনো নিছক দুর্ঘটনা নয় বা কোনো ষড়যন্ত্র থাকে কিনা এই পুরো ঘটনা তদন্ত করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে সর্বাত্মকভাবে জানিয়েছি। আগামীকাল সকাল 10টার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে হত্যার মোটিভকে উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং সেইটা যদি নিশ্চিত করা না হয়, কালকে আমরা 10টার পরে আবার শিক্ষক শিক্ষার্থী সহ সবাই বসবো। অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য দেখে হতাশ হয়েছে জনগণ। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এসএসসি জিপিএ পরীক্ষার 5 পাওয়ার শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল আরও বলেন, দেশে ক্রান্তিকাল চলছে, তাই চারদিকে অনৈক্যের সুর। রাজনীতিবিদরা দেশের পথ যেমন তৈরি করে তেমনি নষ্টও করেন। সততা ও স্বপ্ন না থাকলে রাজনীতি সুন্দর হবে না। তরুণদের সামনে রাজনীতির সম্ভাবনা বাস্তবায়নের সুযোগ এসেছে উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেসব শিক্ষার্থী প্রাণ দিয়েছেন তাদের ধন্যবাদ জানান মির্জা ফখরুল। এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার। কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে চলে যাচ্ছেন, চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই। কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করে বাইরে এসে ভিন্ন কথা বলছেন।
এ যেন একই অঙ্গে ভিন্ন রূপ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি জামায়াতে ইসলামের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, দলের নামে ইসলাম থাকলেই তারা ইসলামী হয়ে যায় না। বলেন, শুধু বিএনপি জামায়াতের সমালোচনা করছে, ব্যাপারটা এমন নয়। জুলাই আন্দোলন থেকে উঠে আসা নতুন দল এনসিপিও দলটির কর্মকাণ্ডের সমালোচনা করেছে। মত ও আদর্শের ভিন্নতা থাকবে, তবে তা উগ্রতায় পরিণত হলে ফল ভালো হবে না। গণতন্ত্রকামী দলগুলো উগ্রতা ছড়ালে ফের ফ্যাসিবাদ ফিরে আসতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। মনে আর এক কথা, একরকম বলছে কিছু রাজনৈতিক দল, আবার কাজ করছে আবার আর এক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। আজকে আবার তরুণদের দল যেটা এনসিপি, তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক। আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য বাঞ্ছিত নয়, কাঙ্ক্ষিত নয়। গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার না করা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এছাড়া জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার সকালে প্রেস ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, আওয়ামী লীগের প্রতি প্রেম রয়েছে এমন মানুষ সরকারের উপদেষ্টা পরিষদ সহ বিভিন্ন পর্যায়ে রয়েছে। গোয়েন্দা সংস্কার অধিকাংশ কর্মকর্তা আওয়ামী লীগ আমলের, তারা শপথে বহাল রয়েছেন। এভাবে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নয় বলেও মনে করেন তিনি বলেন, বিমানবন্দরে আগুনের ঘটনা পতিত স্বৈরাচার সরকারের ষড়যন্ত্রের অংশ। আগামী নির্বাচনে আওয়ামী দোসর ও নেতাকর্মীরা যাতে অংশ নিতে না পারে সেজন্য 14 দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিও জানান তিনি। প্রকৃত জুলাই যোদ্ধারা কোনোভাবেই এই অনুষ্ঠান বানচাল হোক তারা সেটি চায়নি, এবং তারা ওই অনুষ্ঠান বানচাল করার জন্য সেখানে যায়নি। বরং আমরা মনে করি একটি চক্র যারা মনে করে নির্বাচন বানচাল করা দরকার, তারা এই ধরনের বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে। আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র নামে বেনামে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল অংশগ্রহণ করতে পারবে না। বিমানবন্দরের অগ্নিকাণ্ডের দায় বেবিচক, কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেউ এড়াতে পারবে না। রাজধানীর একটি হোটেলে এক্সপোর্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন বক্তারা। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরে স্বল্প পুঁজির ব্যবসায়ীদের দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানান ব্যবসায়ীরা। কার্গো ভিলেজ গুদাম ব্যবস্থাপনাকে অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর করা সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। চামড়াজাত পণ্যের $10 লাখ কাঁচামাল, 32টি ওষুধ কোম্পানির 200 কোটি টাকার কাঁচামাল, গার্মেন্টস অ্যাক্সেসরিজের 23 কোটি টাকার কাঁচামাল, সব মিলিয়ে প্রায় 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা ব্যবসায়ীদের। আমাদের এই উদ্যোগের অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর, যার ফলে সবাই আজকে কিন্তু দৌড়ে এসেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং টিম বা ফায়ার সার্ভিসের গাড়িগুলো কোথায় ছিল? তারা কেন ইমিডিয়েটলি কাজ করতে পারলো না? বাহির থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসলো, তাদের প্রবেশে বিলম্ব হলো কেন? এর জন্য দায়ী কারা? ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় কেউ যেন এড়াতে না পারে, সেই জন্য দায়িত্ব অবহেলার শাস্তি কি হবে? আমরা মনে করি এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে অবিলম্বে একটি স্বচ্ছ ও কার্যকর তদন্ত করা অত্যন্ত জরুরি। আপাতত কেটেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পণ্য খালাসের অচলাবস্থা। ইয়াঙ্গুন গার্মেন্টসের পণ্য খালাসের মধ্য দিয়েই সীমিত আকারে শুরু হয়েছে খালাস কার্যক্রম। দিনভর বিমানবন্দরের 9 নম্বর গেট দিয়ে আরও 5টি প্রতিষ্ঠানের পণ্য খালাস হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শনিবার কার্গো ভিলেজে আগুন লাগার পরই বন্ধ হয়ে যায় সব ধরনের পণ্য খালাসের প্রক্রিয়া। শনিবার কাস্টমস হাউস কমিশনার মোহাম্মদ মশিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে আমদানিকারক ও অংশীজনদের জানানো হয়, বিকল্প হিসেবে হযরত শাহজালাল বিমানবন্দরের 9 নম্বর গেট থেকে পণ্য খালাস সম্পন্ন হবে। চিঠির প্রেক্ষিতে সোমবার সকাল থেকেই আমদানিকারক, C&F এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা অপেক্ষায় থাকেন। দুপুর 1টার পর 9 নম্বর গেট থেকে শুরু হয় পণ্য খালাস। শিপমেন্টগুলো আসছে, শুরু হয়েছে, স্বল্প আকারে শুরু হয়েছে,
এবং এটা ডেলিভারি প্রসিডিউরও শুরু হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে, এবং আশা করি আমরা সংকট কেটে যাবে ইনশাল্লাহ। 3টা শিপমেন্ট গেল, কালকে রাত পর্যন্ত 2টা গেছিল, আর এখন একটা গেল, আরও 3-4টা শিপমেন্ট রেডি হচ্ছে। মানে সীমিত পরিসরে আপাতত এখান দিয়ে শুরু করা হলো। পরবর্তীতে আমরা যে ইম্পোর্ট টার্মিনালে পারমিশন পেলে ওখান দিয়ে ডেলিভারি হবে, আইসিটি বিল্ডিং যেটা বলে ইম্পোর্ট টার্মিনাল। সম্প্রতি দেশ জুড়ে কয়েকটি বড় অগ্নিকাণ্ডের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। রোববার মাউসের এক নোটিশে মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়। এতে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং জেলা ও উপজেলা পর্যায়ের অফিসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীকে রুম ছাড়ার আগে ফ্যান, লাইট, কম্পিউটার এবং এসির প্লাগ বন্ধ করতে হবে। সম্প্রতি দেশে যেসব অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে তা সিরিজ অব ইনসিডেন্ট। এসব ঘটনার পেছনে দেশি বিদেশি হাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রামে এক দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীর সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেন, হাসিনাকে ছাড়া দেশ অচল, সেটি আন্তর্জাতিকভাবে দেখানোর জন্যই পরিকল্পিত নাশকতা করা হচ্ছে। এই পুনঃপুন হওয়াতে নিশ্চয়ই এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এটা একটা বড় ধরনের কোনো সিরিজ নাশকতার একটা ঘটনা ঘটতে পারে। সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিকমতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এজন্য 400 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, তবে কত টাকা দামে কেনা হবে সে সিদ্ধান্ত হয়নি। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা কিনা তদন্তের আগে বলা যাবে না বলেও জানান তিনি। গত 3টা নির্বাচন যেটা অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব। বডি ক্যামেরা মানে এটা তো সে না যে বাজার থেকে সাথে সাথে কিনে নিয়ে আসতে পারবো না, এটার জন্য যে প্রসিডিউর যেটা ওটা ফলো করা হইতেছে, আল্লাহ দিলে কিনা হয়ে যাবে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় ভোটের মাঠে 1 লাখ সেনা সদস্য, 1.5 লাখ পুলিশ ও অন্তত 6 লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন এসি সচিব আখতার আহমেদ। এছাড়াও তফসিল ঘোষণা থেকে ভোট পরবর্তী গেজেট প্রকাশ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও তফসিল ঘোষণার থেকে ভোট পরবর্তী গেজেট প্রকাশ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সোমবার আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বৈঠক শেষে কমিশন সচিব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে ফলপ্রসূ আলোচনার কথা জানান। অংশীজনদের সাথে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলেও জানান তিনি। পুলিশের কথা বলেছি, আর্মি সেনাবাহিনীর কথা বলেছে 90,000 থেকে 1 লক্ষ, আর আনসার ভিডিপির সংখ্যাটা আরেকটু বেশি, প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ, এইটুকু। সংখ্যাগত হিসাবগুলো না আরও ব্যাপার আছে যে বিন্যাসের পরে, ক্যাটাগরাইজেশনের পরে এটা আরও একটু স্মুথ হবেন। এই পর্যায়ে যেমন আপনার সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন একটু সিভিল পাওয়ার। নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন, এইটা যেটা আমরা এমফাসাইজ করেছে যে ইন্টেলিজেন্স শেয়ারিং, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে, কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে। প্রশাসনের দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে রাজধানীর মহাখালীতে জামায়াতে ইসলামের গণমিছিল চলছে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ শুভ। জামায়াতে ইসলামের দাবিগুলো কি, বিস্তারিত জানাবেন। পাঁচ দফা দাবিতে জামাতের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে, অর্থাৎ গণমিছিল শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে আসলে এই গণমিছিলটি শুরু হয়েছে। বাংলাদেশ মহাখালীর যে কলেরা হাসপাতাল আছে সেখানে তারা একটি সমাবেশ করেছেন, সেখানে তাদের 5টি দফার কথা বারবার বলেছেন যে জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, গণভোট অবশ্যই নভেম্বরের মধ্যে হতে হবে,
একই সঙ্গে প্রশাসনে বিভিন্ন যে দলীয়করণ করা হচ্ছে, একটি কথা তারা বারবার বলছেন যে আগের প্রশাসনে যারা দিল্লিমুখী ছিল তারাই আসলে একটি দলের প্রতি আসলে নতজানু হয়েছে, তাদেরকে এখান থেকে বের করে দিয়ে শতভাগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এই 5 দফা দাবিতেই মূলত ঢাকা মহানগরী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর, একই সঙ্গে ঢাকা মহানগরী দক্ষিণেও কিন্তু বিক্ষোভ হচ্ছে। এই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কয়েকটি ইসলামিক দলও কিন্তু আজকে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে এবং এরপরে তারা যেটি বলেছেন যে আগামী 25 তারিখে বিভাগীয় শহরগুলোতে এবং আগামী 27 তারিখে বিভিন্ন জেলা শহরে এই বিক্ষোভ চলবে। আজকের যে বিক্ষোভটি গণমিছিলটি শুরু হয়েছে সেটি মহাখালী থেকে মগবাজার পর্যন্ত তারা এখানে মিছিল করতে করতে সেখানে গিয়ে পৌঁছাবেন। তারা বলছেন যে শতভাগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনোভাবে নির্বাচন নয়। একই সঙ্গে তারা বিচারের দাবিও আসলে তারা জানিয়েছেন। বলছেন যে জুলাইয়ের যে 1400 মানুষের যে হত্যার ঘটনা ঘটেছে, একটি দাবি ছিল যে জুলাই এই যারা হত্যা সংঘটিত হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করা, একইভাবে যে মৌলিক সংস্কারের কথার মধ্যে সবশেষ এসে তারা এই 5টি দাবির কথা বলছেন। এই 5টি দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন নয়, প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে, বিক্ষোভের মাধ্যমে, মিছিলের মাধ্যমে, নানা কর্মসূচির মধ্য দিয়ে আসলে এই দাবিগুলো বাস্তবায়ন করা হবে এবং করতে হবে। এবং একই সঙ্গে বারবার তারা বলছেন যে জামাত এবং শিবিরকে সারা দেশে আসলে টার্গেট করা হয়েছে, তাদের বিরুদ্ধে হামলা করা হচ্ছে। একইভাবে বলা হয়েছে যে নোয়াখালীতে একটি মসজিদে ঢুকে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এই নানা বিষয়ে তারা বলছেন, যেটি বলছেন যে অবশ্যই প্রশাসনকে সঠিক দায়িত্ব পালন করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে খুঁজে বের করতে হবে। এই তো যেটি বলছিলাম যে মহাখালীতে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে সমাবেশ এবং গণমিছিল, এই গণমিছিলটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। তার আগে ঢাকা মহানগরী উত্তর জামাতের আমির এবং জামাতের নায়েবে আমির তারা দুজন আসলে কথা বলেছেন। তারা বারবারই বলেছেন যে এই 5টি দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা আসলে নির্বাচন যে সুষ্ঠু হবে, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেটি তারা কোনোভাবে নিশ্চিত হতে পারছেন না। সেক্ষেত্রে বারবার তারা বলছেন যে গণভোটের ব্যাপারে যে দাবি তারা তুলেছেন, যেটি অবশ্যই নভেম্বরের মধ্যেই গণভোট হতে হবে, কারণ জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে সেটি অনেকাংশেই ভোটার উপস্থিতি কম হতে পারে এবং জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত এতদিন ধরে যে আলোচনাটি হয়েছে সেই আলোচনা আসলে আলোর মুখ দেখবে না। তো যেটি বলছিলাম যে মিছিলটি আসলে শুরু হয়েছে, এই মিছিলটি মহাখালী থেকে এটি চলবে মগবাজার পর্যন্ত। আমরা সেখানে গিয়ে সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাবো। এই ছিল এখানকার সবশেষ খবর। রাজধানীর মহাখালী থেকে জামায়াতে ইসলামীর 5 দাবি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। মানবতাবিরোধী অপরাধের বিচারে প্রচলিত আইনের সীমাবদ্ধতা রয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত শেখ হাসিনা আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। সকালে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আসামির পক্ষে যুক্তিতর্ক শুরু হলে কথা বলেন তিনি। এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে আনা বিভিন্ন অভিযোগে বিপক্ষ যুক্তিতর্ক তুলে ধরা হয়। এদিকে জুলাই আন্দোলনে শেখ হাসিনার রাজাকার সম্বোধন কথাটি ছাত্ররা ভুলভাবে নিয়েছিল এবং আন্দোলনের ডিজাইন হিসেবে একে নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। এদিকে আসামি পক্ষের তোলা প্রতিটি যুক্তিতর্ক উত্তর প্রসিকিউশনের কাছে আছে বলেও জানায় প্রসিকিউশন। যদি কোনো সমর্থনযোগ্য কোনো সাক্ষী না থাকে সেই ক্ষেত্রে ওই একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। অতএব যে ওয়াইড স্প্রেড, যে ব্যাপক মাত্রায় যে এই সারা বাংলাদেশে অপরাধ সংগঠিত হয়েছে, এই কথা সঠিক নয়। ভিডিওগ্রাফি এবং তিনি যে এক্সিকিউশন করেছেন, যার ফলে এই ঘটনাটা ঘটেছে। এখন জুডিশিয়াল নোটিশ বলে এই আইনে একটা বিষয় আছে। সারা দেশে যে 1400 লোক মারা গেছে, এতে সন্দেহ আছে। 25,000 লোক আহত হয়েছে, সন্দেহ আছে। এইটা যদি হয়ে থাকে, না হয়ে থাকে, এই দুটো প্রশ্ন। যারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছে তাদের গেজেট আমরা উপস্থাপন করেছি। এ সংক্রান্তে একটা রাজনৈতিক দল একটা বই প্রকাশ করেছে, সেই বইটা আমরা উপস্থাপন করেছি। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার হবে দ্রুত
বিচার ট্রাইব্যুনালে। আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু গতিশীল করতে বিশেষ কমিটি কাজ করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশব্যাপী হত্যার অভিযোগে মোট 837টি মামলার রেকর্ড করা হয়েছে। এর মধ্যে 45টি মামলার বিচার কার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ ইতিমধ্যেই 19টি হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করেছে। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর মামলার পুনঃতদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। সালমান শাহর মায়ের করা রিভিশন আবেদন আমলে নিয়েই এই আদেশ করা হয়েছে। সোমবার ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত এই আদেশ দেন। মামলাটি পুনঃতদন্ত চেয়ে 2022 সালের 12 জুন চিত্রনায়ক সালমান শাহের হত্যা মামলাটি পুনঃতদন্তের করার আবেদন করা হয়। 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক সালমান শাহ। পরে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন তার বাবা প্রয়াত কমরুদ্দিন আহমেদ চৌধুরী। পরে এই মামলাকে হত্যা মামলায় রূপান্তর করা হয়। দুটো মামলা তদন্ত শেষ করে সিআইডি আদালতকে জানায় সালমান শাহ আত্মহত্যা করেন। এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন সালমান শাহর মা। পরে র্যাব হয়ে মামলাটি তদন্ত করে পিআইবি। 2020 সালের 25 ফেব্রুয়ারিতে 600 পৃষ্ঠার প্রতিবেদন দেয় পিআইবি। সেখানে বলা হয়, সালমান শাহ হত্যার শিকার হননি। এই প্রতিবেদনের বিরুদ্ধে রিভিশন মামলা করেন চিত্রনায়কের মা নীলা চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জিওপলিটিক্সের কারণে, দেশে দেশে সমস্যার কারণে, জাতিভেদ, বিভিন্ন সমস্যা, রাজনীতির কূটচক্রের কারণে আমাদের মধ্যে মানুষের অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বরাবরই আমাদের দলের যে আপনার যে দর্শন, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই দর্শন নিয়ে আমরা কিন্তু বাংলাদেশে সকল ধর্মের মানুষকে একতাবদ্ধ করার কথা বারবার বলেছি। আমাদের যে ফ্রন্টের যিনি চেয়ারম্যান বিজয় বাবু বলেছেন, আমরা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনের মূল কথাই হচ্ছে যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। নিশ্চয়ই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার 2016 সালে তিনি একটা কর্মসূচি দিয়েছিলেন ভিশন 2030, অর্থাৎ 2030 সালে বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই তার উপর তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন অনেকগুলো। তার মধ্যে একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে তিনি একটা রেইনবো স্টেট হিসেবে দেখতে চান, অর্থাৎ রংধনু একটা রাষ্ট্র হিসেবে দেখতে চান। রংধনু যেখানে অনেক রং থাকে, একসাথে মিলে যায়, এটাই হচ্ছে রংধনু, অনেকগুলো রঙের একসাথে সমান। ঠিক একইভাবে আমাদের যে কথাটা আমরা বলি যে শত ফুল ফুটবে, সেই শত ফুলের যে একটা ফুল সেই বাগান থেকে বেরিয়ে আসবে, সেটাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বন্ধুগণ, অনেক এরকম ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক রক্তপাত হয়েছে বাংলাদেশে, অনেক বিভাজন হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এখন এগুলো থেকে বেরিয়ে আসতে চাই। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো সবকিছু প্রায় ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, এবং এই কথা আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখেই রাতেই তিনি সেটা একটা ছোট্ট একটা বাণীর মধ্য দিয়ে বলেছিলেন যে আমরা এই দেশে আর প্রতিশোধ প্রতিহিংসা চাই না, আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করি, বিভাজনের রাজনীতি, একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই। সেটাই হচ্ছে মূল কথা। আজকে অনেকে অনেক কথা বলবে, স্বার্থের কথা বলবে, এবং বলছেও আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা বলছি, এখন আমাদের দল কষাকষি করছি,
এখন আমাদের স্বার্থগুলো সামনে এসে গেছে, কোনটাকে মেনে নেবো কোনটাকে মেনে নেবো না, তাই না? কেউ বলছি যে আপনার আরপি করতে হবে, আরপি না। গাজীপুর কালিয়াকৈরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও নারী হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থা ঢাবি শাখা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধরা বলেন, ধর্ষণকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ভিকটিমকে প্রেম প্রণয় সহ নানা ট্যাগ দেওয়া হয়। এমনকি ধর্ষণের শিকার নারীর পোশাক, মতাদর্শ নিয়েও কথা বলে ধর্ষককে মুক্তি দেওয়ার চেষ্টা চলে। জানান যে আশা আকাঙ্ক্ষা ও নারীদের নিরাপত্তার জন্য জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার এসেছে, সেই সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বলেন, মামলার ক্ষেত্রে প্রশাসন অনেক সময় ধর্ষণের শিশুর বয়স বাড়িয়ে মামলা রুজু করতে ইন্ধন দেয়। ধর্ষণ ও যৌন হয়রানির বিষয়ে মামলায় পুলিশ নিষ্ক্রিয় থাকছে। বিচার না পেয়ে ভিকটিমকে কেন আত্মহত্যা করতে হয় সেই প্রশ্নও তোলেন ইসলামী ছাত্র সংস্থার নেত্রীরা। নোয়াখালীতে ছাত্র শিবিরের প্রোগ্রামে বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র শিবির ঢাকা মহানগরের নেতাকর্মীরা। বাদ জোহর বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় শুরু হয়, জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগে এসে শেষ হয়। এ সময় শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিকবাতুল্লাহ সিকবা বলেন, ছাত্র শিবিরের কার্যক্রমে গ্রাম থেকে শহরে শিক্ষার্থীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সেটিতে ঈর্ষান্বিত হয়ে ন্যাক্কারজনক হামলা করেছে বিএনপি। এ সময় তিনি এ ধরনের কার্যক্রম অপরাজনীতি বন্ধ না হলে জনগণকে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দেন। বাড়াবাড়ি শুরু করেছে। আল্লাহ, তুমি আমাকে দুনিয়া এবং আখিরাত, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এবং গ্রামগঞ্জের শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে আমাদের কার্যক্রমকে গ্রহণ করেছে। আমরা আবারও বলছি, সবাই কিন্তু 24 ঘন্টা আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে, করার আপনারা উদ্যোগ গ্রহণ করেন। এরপরে যা শুরু হবে তা ঠেকাতে না বললে এদেশে কিয়ামত শুরু হবে, দেখবেন আপনারা। চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে চলছে মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা কার্যক্রম। কর্মসূচি বাস্তবায়নে নদীতে চলছে টাস্ক ফোর্সের অভিযান। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, অভিযানে এখন পর্যন্ত কোনো মাছ ধরার জেলেকে আটক করা হয়েছে কিনা জানাবেন। পুতুল, আসলে গেল 4 অক্টোবর থেকে কিন্তু শুরু হয়েছে মা ইলিশ রক্ষায় 22 দিনের অভয়াশ্রম কার্যক্রম। আসলে চাঁদপুরের যেই বিস্তীর্ণ জলসীমা রয়েছে, পদ্মা মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হ্যামচরের চরভৈরবী পর্যন্ত এই 70 কিলোমিটার এলাকা কিন্তু আসলে এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এবং এই সময়টাতে যাতে কোনো ধরনের জেলে নদীতে মা ইলিশ শিকার করতে না পারে, তার জন্য কিন্তু টাস্ক ফোর্সের সদস্যরা কিন্তু রাত দিন পালাক্রমে কিন্তু তারা আসলে অভিযান পরিচালনা করে যাচ্ছেন। আমি আছি এই মুহূর্তে সদর উপজেলার বহরিয়া নামক এলাকায়, আসলে জেলেপল্লীর একটি পাশে, আসলে ঠিক যেখান থেকে জেলেরা নদীতে মাছ শিকার করার চেষ্টা করে থাকে, সেই এলাকাতে কিন্তু আমি মেঘনা নদীতে আছি একটি টহল টিমের সাথে। আপনি আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন আসলে যারা পালাক্রমে কিন্তু আসলে এই নদীতে অভিযান পরিচালনা করে আসছেন। এবং এখানে কিন্তু আসলে একটি বিশেষ ব্যবস্থা কিন্তু করা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে যেটা আমরা কথা বলে জানতে পেরেছি যে স্থায়ীভাবে কিন্তু এই নিষেধাজ্ঞার সময়টাতে 6টি স্পটে কিন্তু এই টাস্ক ফোর্সের 6টি স্পিড বোট কিন্তু স্থায়ীভাবে কিন্তু রাখা হচ্ছে, যাতে করে কোনো জেলে কিন্তু নামার দুঃসাহস দেখাতে না পারে। এবং তারপরেও কিন্তু দিনের বেলা কিছুটা শিথিল থাকলেও কিন্তু রাতের অন্ধকারে কিন্তু কর্মকর্তাদের চোখের আড়াল হয়ে অনেক জেলে কিন্তু নদীতে নামার চেষ্টা করে থাকে। এবং সেই ক্ষেত্রে যারা নদীতে নেমে মাছ শিকার করার চেষ্টা করে থাকে তাদেরকে কিন্তু আটক করে কিন্তু আইনের আওতায় আনা হয়ে থাকে। আমি যদি আপনাকে একটু পরিসংখ্যান জানাই, সেই ক্ষেত্রে আজকে গেল 24 ঘন্টায় কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা হয়েছে। সেখানে কিন্তু 18 জন জেলেকে কিন্তু আটক করা হয়েছে এবং একই সাথে 65 কেজি ইলিশ মাছ এবং 30,000 মিটার কিন্তু কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এবং এখন পর্যন্ত চাঁদপুরের শতাধিক জেলেকে কিন্তু আটক করা হয়েছে মাছ ধরার অপরাধে। তার মধ্যে 70 জন জেলেকে কিন্তু বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রায় 5.5 লাখ মিটার কিন্তু কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তো আসলে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে যদি যেই বেশি পরিমাণে ইলিশ ডিম ছাড়ার সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এবং এই
ইলিশ যদি ডিম ছাড়ার সুযোগ পায় তাহলে কিন্তু আগামীতে ইলিশের প্রাচুর্যে ভরে উঠবে নদীগুলো। তো এই ছিল আমার চাঁদপুর থেকে মা ইলিশ রক্ষায় কার্যক্রমের সবশেষ। পদ্মা মেঘনা নদীতে 22 দিনের মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যক্রম সম্পর্কে জানাতে চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা জুবাই। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার চালানো ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ইয়াহিয়া আল মাবউ নামে কাসিম ব্রিগেডের কমান্ডারও নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির মধ্যে এখন পর্যন্ত ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। এ নিয়ে 10 অক্টোবর থেকে ইসরায়েল ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। অন্যদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার পাল্টা অভিযোগ তুলেছে ইসরায়েল। আইডিএফ বলছে রোববার সকালে রাফায় হামাসের হামলায় তাদের 2 সেনা নিহতর জোরে এই বিমান হামলা চালিয়েছে তারা। সিরিজ হামলার পরেও যুদ্ধবিরতি কার্যকর আছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, আইডিএফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাফার ইসরায়েলি বাহিনীর ওপর চালানো হামলা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে হামাস। এদিকে 28 বন্দীর মরদেহের মধ্যে 12 জনের মরদেহ ফেরত দিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বিপরীতে 150 ফিলিস্তিনির মরদেহ গাজায় ফেরত পাঠালো তেল আবিব। দুবাই থেকে যাওয়া একটি কার্গো বিমান হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ছিটকে সমুদ্রে পড়ে গেছে। এতে বিমানবন্দরটির 2 জন গ্রাউন্ড স্টাফের প্রাণ গেছে। তবে পণ্যবাহী বিমানটির 4 ক্রু প্রাণে বেঁচে গেছেন। রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়ার পর বিমানটির উদ্ধার কাজ এখনও চলমান। ফলে দুর্ঘটনা কবলিত রানওয়ে আপাতত বন্ধ থাকলেও বাকিগুলো সচল রয়েছে। এতে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। স্থানীয় সময় রাত 6টার দিকে এই দুর্ঘটনা বিমানটি বোয়িং 747 মডেলের কার্গো বিমান দুর্ঘটনায় আহত হয়। দীপাবলির দিন ভারতের রাজধানী দিল্লির বায়ুমানের অবনতি হয়েছে। দেশটির সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিবিসি জানিয়েছে সোমবার স্থানীয় সময় সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা গড় বায়ুমান 335 রেকর্ড করা হয়। রোববার দীপাবলির আগের রাতে রাতভর বাজি ফোটানো হয়েছে দিল্লির বিভিন্ন এলাকায়। এতে অনেক স্থানে বায়ুর মান 400 ছাড়িয়েছে। সাধারণত বায়ুমান 400 পেরোলে তাকে অতি ভয়ানক হিসেবে ধরা হয়। পরিবেশগত দিক বিবেচনা করে এবার দীপাবলিতে সবুজ আতশবাজি তৈরি ও বিক্রির অনুমতি দিয়েছিল ভারতীয় সুপ্রিম কোর্ট। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে পরিবেশ রক্ষায় সবুজ আতশবাতি ব্যবহারের আহ্বান জানিয়েছেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় একসঙ্গে 26 লাখ প্রদীপ প্রজ্বলন করা হয়। গিনেস বুকের সবচেয়ে বড় প্রদীপ প্রজ্বলন প্রদর্শনের রেকর্ডের উদ্দেশ্যে প্রায় 10,000 ভক্ত সারায়ু নদীর তীরে এই কাজে অংশ নেয়। এই উৎসবে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দীপাবলি উৎসবের একদিন আগে এই আয়োজন ফেস্টিভ্যাল অব লাইট বা আলোর উৎসব নামে পরিচিত। মন্দিরের শহর অযোধ্যাকে মূলত সনাতন ধর্মাবলম্বীদের দেবতা রামায়ণের জন্মস্থান বলে বিশ্বাস। অঞ্চলভেদে দীপাবলির সঙ্গে জড়িত নানা বিশ্বাস ও রীতিনীতি। দক্ষিণ ভারতের এই দিনটিকে রামের অযোধ্যায় ফিরে আসার দিন হিসেবে উদযাপন করা হয়। কথিত আছে এই দিন রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফেরেন রামচন্দ্র। দেশেও শ্যামা পূজা ও দীপাবলি উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা আচারের মধ্য দিয়ে উৎসব উদযাপন চলছে। এই মুহূর্তে রমনা কালীমন্দিরে আছেন জাবেদ আব্দুল্লাহ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। জাবেদ, এই মুহূর্তে রমনা কালীমন্দিরে কি কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? পুতুল, যেমনটি বলছিলেন, মূলত সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব এই শ্যামা পূজা বা দীপাবলি। মূলত কার্তিকের অমাবস্যার যে তিথি সেই তিথিতে মূলত এই শ্যামা পূজা বা দীপাবলির আয়োজন করা হয়। মূলত দীপাবলির যে আনুষ্ঠানিকতা থাকে তা হলো অশুভ শক্তিকে পরাজিত করে, অশুভ শক্তিকে বিতাড়িত করে শুভ শক্তির আগমনের জন্য মূলত মাটির পাত্রে প্রদীপ জ্বালানো হয়। সেই প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়েই মূলত এই উৎসবের
আনুষ্ঠানিকতা শুরু হয়। এবার বলা হচ্ছে যে মা দুর্গা দেবী তিনি শান্তি এবং শক্তির প্রতীক হয়ে তিনি এবার ফিরে এসেছেন। আমরা ভক্তদের সঙ্গে কথা বলেছি, ভক্তরা আমাদেরকে জানিয়েছেন যে মূলত অশুভ শক্তিকে বিতাড়িত করে শুভ শক্তি প্রতিষ্ঠা করার জন্যই যে দেবী যে কালী মা তিনি মূলত আসেন। তার হিন্দু শাস্ত্র অনুযায়ী মূলত তার 11টি মাহাত্ম্য রূপ রয়েছে। এবার তিনি একটু ক্রন্দনরত রূপে ফিরে এসেছেন এই দিনটি উপলক্ষে, অর্থাৎ শ্যামা পূজার এই দিনটি উপলক্ষে বাসা বাড়িতে যেমন দীপাবলির আয়োজন চলছে, তেমনি মণ্ডপে মণ্ডপে আমরা দেখেছি যে প্রদীপ জ্বালিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে এবং ধর্মীয় যে নানা আচার রয়েছে, বাণী রয়েছে, সেগুলো কিন্তু পালন করা হচ্ছে। এক এক করে এই হিন্দু সম্প্রদায়ের যারা অনুগামী অনুসারী তারা এই মন্দিরে মণ্ডপে আসছেন, কপালে তিলক এবং সিঁদুর মেখে হাতে রাখি দিয়ে তারা আসছেন এবং যা কিছু মঙ্গল যা কিছু ভালো তার জন্যই মূলত তারা এই পূজা অর্চনা করছেন। দেবী মায়ের মূলত এখানে তারা তাদের প্রার্থনায় রয়েছেন। একটু বলে রাখি যে মূলত আমাদের কাছে তথ্য আছে যে ঢাকা শহরের প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে এই যে শ্যামা পূজা সেটির মূলত আয়োজন চলছে। মূলত দুর্গা পূজার পর এই হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে একটি বিয়োগ বিধুর মনোভাব থাকে, সেই বিয়োগ বিধুর মনোভাবকে কাটিয়ে উঠতেই এই দীপাবলি নতুনভাবে আরও এগিয়ে নিতে, নতুনভাবে সেই যে ধর্ম পালন করতে তাদেরকে উৎসাহিত করে বলে কিন্তু এখানকার অনুসারী বা অনুগামীরা আমাদেরকে জানিয়েছে। তুতুল, এই ছিল আমার কাছে রমনা কালী মন্দির থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ। শ্যামা পূজা ও দীপাবলির খবর জানাতে রমনা কালী মন্দির থেকে যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ। শেষ করছি এখন চাঁদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।